দীর্ঘ ৬ মাস পর আজ ভার্সিটি যাচ্ছি। রাস্তায় বেরিয়ে চারদিকে দেখে নিলাম আমার ভয়। আশেপাশে আছে কি না? নাই। আল্লাহ বাঁশ খাওয়া থেকে বাঁচলাম। এমনিতেই পকেট ফুটো, তার উপরে যদি বাঁশ খাই তাহলে তো সবার কাছে হাত পেতে চলতে হবে। ওহে সবাই ক্ষমা ফরমাইবেন, আপনাদের পরিচয়টাই তো দেওয়া হয় নাই। আমি হলাম, বুঝেন নাই এখনো লেখক আমি নিজেই। তারপরে বলছি, তানভীর আহমেদ, এবং আমার আরেকটা নাম আছে, ডাকনাম বিজয়। এবার সবেমাত্র ইন্টার পাস দিয়ে ভার্সিটি উঠলাম। বাবার 2 মাত্র ছেলে, একটা ছোট বোন আছে। পড়ালেখার জন্য এই শহরে একা থাকি, বাসা ভাড়া করে। পরিচয় তো অনেক দিলাম, এবার গল্পে আসি। মাথা নিচু করে হেঁটে হেঁটে ভার্সিটি ঢুকলাম। কিছু দূরে আমার নাম ধরে ডাকার শব্দ পেলাম। বিজয়, বিজয়, ওই বিজয়, ওই বিজয়ের বাচ্চা। কোন শালা ডাকে আমারে? আমারে বাচ্চা বানাই দিল। তো শালা না, দোলাভাই। সাইমন আত্মার আত্মীয়, প্রিয় বন্ধু আমার। দিনে স্বপ্ন দেখ, রাতে ঘুম কম হলে এই জায়গাটা ঘুমটা পূর্ণ কর। মস্করা বাদ দিয়ে চল ওই দিকটায় যাই। ক্যান্টিনের কাছে একটা আম গাছের নিচে বসলাম। এতদিন যে জন্য ভার্সিটি আসিস নাই, তা মন থেকে ঝেড়ে ফেলে দে। তুই নিজের মতো থাক। সেটাই ভাবছি। কিছুক্ষণ পর একটি মেয়ে আমাদের সামনে আসলো। এই বিজয়ের বাচ্চা, তুই এতদিন ভার্সিটি আসো নাই কেন? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওই কে রে তোর আন্টি? আশেপাশে তাকিয়ে বলল, সরি আপু, কেমন আছেন? ভালো। চোখ দুটো বড় করে রাগে গজগজ করতে করতে বলল, ক্লাস 9 ক্লাসে যা, ফাঁকিবাজ। আমি কিছু বললাম না। যাচ্ছি আপু, একটু পরে। চোখ নাক লাল করে রাগে বিড়বিড় করতে করতে মেয়েটা চলে গেল। ডাইনি ডাইনামাইট একটা, মনে হয় ফেটে যাবে। ঠিক বলছিস দোস্ত, এত রাগ! তোর অবস্থা তো শেষ, যার পাল্লায় পড়েছিস। সেটাই, কিভাবে যে বাঁচবো এর হাত থেকে প্রচণ্ড ভয় করে। দেখলে এতক্ষণ যে মেয়েটা সম্পর্কে কথা হচ্ছিল সে আর কেউ নয়, আমার ভয়। নাম সুরাইয়া আক্তার, ডাকনাম তমা। একই ভার্সিটি থেকে মাস্টার্স করছে, ফাইনাল ইয়ার। ধনী পরিবারের মেয়ে, বাবার আদরের মেয়ে, ভাইয়ের আদরের বোন। চল, অনেকদিন ক্লাস করি না, ক্লাসে যাই। আচ্ছা চল। ভালোভাবেই ক্লাস শেষ করলাম। ক্লাস থেকে বের হয়ে দোস্ত তুই একটু এখানে দাঁড়া, আমি 2 নম্বর কাজ সেরে আসি। হঠাৎ হাতে টান অনুভব করলাম। ঘুরে দেখার আগেই টেনে একটি রুমে নিয়ে কেউ আমার গলা টিপে ধরেছে। শ্বাস করতে কষ্ট হচ্ছে। ছেড়ে দিন আমাকে। যা, ছেড়ে দিলাম। আন্টি আপনি? ওই কে তোর আন্টি? আবার গলা টিপে ধরে। কেউ না, ছেড়ে দিন আমাকে। আগে বল, আর আন্টি বলবি? না না, আর বলবো না। ছেড়ে দিয়ে বলল, মনে থাকে যেন, আর একবার আন্টি বললে তোকে আমি খুন করব, তারপর জেলে যাব। জেলে যেতে হবে না। তুমি আমার নাম ধরে ডাকবে। এই কি করছেন, ছাড়ুন। উম্মুয়া। কি করলেন এটা? ধুর, ভালো লাগে না। আমি আমার জিনিসে অধিকার খাটালাম। মানে কি বলছেন এসব? পাপি দিয়ে সিল মারলাম। আপনি আর আমার সামনে আসবেন না। লজ্জা পেয়ে মাথা নিচু করে রইলাম। ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসলাম। মাথা ঘুরছে, যে জন্য এতদিন ভয়ে ভার্সিটি আসলাম না, সেই ভয় এখন পিছু পিছু তারা করছে। চল দোস্ত, আমার হয়ে গেছে। আচ্ছা চল। বাসায় আসার পরে রান্না করলাম। খাওয়ার পরে বাড়িতে ফোনে কথা বলার পর বিছানায় শুয়ে আছি। আমার মাথায় শুধু 6 মাস আগে কথা মনে পড়ছে, সাথে ভয় হচ্ছে। এইচএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে প্রথম ঢাকায় আসি একা, ভর্তি পরীক্ষা দিতে। ঢাকায় আমার অনেক আত্মীয় রয়েছে, কিন্তু কারো কাছেই যেতে মন সায় দিল না। স্বাধীনতা বিনষ্ট হবে এই ভয়ে। রাতে একটি হোটেলে থাকলাম। সকালে ঘুম থেকে উঠে হলের দিকে যাচ্ছি ভর্তি পরীক্ষা দিতে। হঠাৎ 3-4 জন মেয়ে এসে সামনে দাঁড়িয়ে কতক্ষণ আমাকে দেখলো, তারপর চারদিক থেকে ঘিরে ফেললো। এখানে কি চান্দু, ভর্তি পরীক্ষা দিতে আসছো? এমনিতেই মেয়েদের থেকে 100 গজ দূরে থাকি, এখন তো সামনে মাথা ঘুরছে চক্রার মতো।
চান্দু মানিব্যাগ আছে? জি আছে, কিন্তু কেন বের করব? আমি বলছি তাই বের করবি। ভয়ে মানিব্যাগ বের করলাম। দেখি দেখি আমি কিছুই বলতে পারছি না। মনে হয় কেউ মুখে সুপার গ্লু লাগিয়ে দিয়েছে। মানিব্যাগ থেকে 200 টাকা বের করে মানিব্যাগটা ফেরত দিল। এই 200 টাকা তোর জরিমানা। কেন? আমার অপরাধ কি? গোপনীয় অপরাধ, তা বলা যাবে না। মেয়েগুলো টাকা নিয়ে কিছু দূরে থাকা ভিক্ষুকদের দান করতে লাগলো। দান করবে ভালো কথা, কিন্তু সেটা এভাবে অন্যের কাছ থেকে টাকা হাইজ্যাক করে। ভয়ে ভয়ে ক্লাসরুমে গেলাম। আবার কোন বিপদে পড়ি। ক্লাসে যাওয়ার পরে মাথা থেকে সব চিন্তা ফেলে একটা চিন্তাই রইল, কিভাবে এই ভার্সিটিতে চান্স পাবো। কিন্তু মনে ভয়টা এখনো আছে। পরীক্ষা শেষে কি করে আবার মেয়েগুলো। পরীক্ষা ভালোভাবেই দিলাম। বাহিরে বের হয়ে সেই মেয়েগুলোকে কোথাও দেখলাম না। বড় বাঁচা বাঁচলাম। বিজয়, তুই এই জায়গায় পরীক্ষা দিয়েছিস? না, ঘুরতে আসছি। এটা তো চিড়িয়াখানা, সব জীবজন্তু ঘোরাফেরা করছে, দেখো না। আরে অনেকদিন পর দেখা হলো তো, তোর হেয়ালি কথা এ জীবনে যাবে না? দেখতেই তো পাচ্ছ এখানে সবাই পরীক্ষা দিতে আসছে। আবার জিজ্ঞাসা করতে হবে কেন? তুই কি পুঁটি মাছের জ্ঞান নিয়ে ঘোরো? মানে কি বলতে চাস? হ্যাঁ, শীতে খালে বাদ দিয়ে এক পাশে জাল পেতে অন্য পাশের পানিতে লাঠি দিয়ে বাড়ি দিলে পুঁটি মাছ উল্টা পথে দৌড়না দিয়ে লাফ দিয়ে শুকনা স্থানে ওঠে। তুই শালা সেই পুঁটি মাছ। উল্টা পাল্টা প্রশ্ন কর। তুই আমারে যতই পচাস, আমি কিন্তু প্রতিদিন ফরমালিন খাই, আমি পচবো না। তুই আসলেই ফরমালিন। তোর ভাঙা রেডিও বন্ধ করে চল, বাহিরে কিছু খেতে হবে। কিছু খাইনি সকালে। আচ্ছা চল যাই। কিছুদিন পর ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল। আমি ও সাইমন দুজনেই চান্স পেয়েছি। সাইমন থাকবে ওর মামার বাসায়, আর আমি বাসা ভাড়া করে। বাসা ভাড়া পেতে অনেক বেগ পেতে হয়েছে, ব্যাচেলর তো তাই। বাসার সব কিছু ম্যানেজ করে পরের দিন ভার্সিটি যাওয়ার জন্য বের হলাম। কিন্তু গেটের কাছে যাওয়ার পরে আবার সেই মেয়েগুলো আমার পথ আটকিয়ে দাঁড়ালো। আবার সেই মেয়েটা যে মানিব্যাগ বের করতে বলেছিল সে বলছে হাতে গিয়ে। ওই মানিব্যাগ বের কর দ্রুত। কেন? আবার কি অপরাধ করলাম? বের করতে বলছি, বের কর। ভয়ে মানিব্যাগ বের করলাম। মেয়েটা চিলের মতো ছো মেরে মানিব্যাগটা কেড়ে নিল। 100 টাকার 5টি নোট বের করে বলল, আজ তোর অপরাধের পরিমাণ বেশি, তাই আজ 500 নিলাম। কি অপরাধ সেটা বলবেন? না, সেটা গোপনীয়, বলা যাবে না। আরো টাকা নিব নাকি? না না, আমি আর কথা বলবো না। মনে থাকে যেন আমি কোনো কথা বললাম না। সেই দিনের মতো আজও আমার কাছ থেকে নেওয়া টাকা ভিক্ষুকদের দান করে দিল। মেয়েগুলো চলে যাওয়ার পর। বিজয়, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? না কিছু না, চলো। তোর মন খারাপ কেন? তেমন কিছু না, চলো বলছি। সাইমনকে সব বললাম। হয়তো বড় অপর জার্গিং করছে। আরে তাহলে তো টাকা নিত না। ভাবিস না, একটু এড়িয়ে চলে ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো, আল্লাহ জানে কি হয়। তারপর থেকে প্রতিদিন লেট করে ভার্সিটি যেতাম, যার ফলে দেখা হতো না। এর মধ্যে বড় আপুগুলোর পরিচয় জানতে পেরেছি। সবাই আমার থেকে 6 বছরের সিনিয়র। হঠাৎ একদিন যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এমনই ভার্সিটি গেট দিয়ে ঢুকতে যাব, সামনে দেখে হলুদ ড্রেস পরা বড় আপু গ্যাংয়ের একজন দাঁড়িয়ে আছে। সে অন্য কেউ না, মানিব্যাগ ছিনতাইকারী। মনে হয় ভয়ে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। হলদে পাখির ন্যায় ডানা উড়িয়ে সামনে এসে দাঁড়ালো। যেহেতু সে আমার সিনিয়র আন্টি থুক্কু আপু, গার্লফ্রেন্ড তো এখনো হয়নি, তাই হলদে পাখির ন্যায় ডানা উড়িয়ে সামনে এসে দাঁড়ালো। যেহেতু সে আমার সিনিয়র আন্টি থুক্কু আপু, তাই সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি থুক্কু আপু। ঠাস ঠাস 2 গালে 2টা বাজ পড়লো। একে তো ভয় পাই, তার উপরে থাপ্পড় খেলাম, তাই মাথা নিচু করে আছি। মনে হয় চোখ দিয়ে আগুন বের হবে। আসসালামু আলাইকুম। ওই কে তোর আন্টি? আন্টি না, আপু। আজ থেকে আমার নাম ধরে ডাকবি। আমার নাম সুরাইয়া আক্তার তমা। আমাকে তমা বলে ডাকবা। সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো? চারদিকে তাকিয়ে মনে মনে ভাবছি। তুমি বলে ডাকছে, ব্যাপারটা কি? ডালমে কুচ কালা হ্যায়।
মানি ব্যাগ কথা বলা শেষ করতে দিলাম না, মানিব্যাগ এগিয়ে দিলাম। আজ তোমার কাছ থেকে টাকা নিতে চাইছিলাম না, যেহেতু মানি ব্যাগ বের করেছো তাই 100 টাকা নিলাম। মানিব্যাগ নিয়ে 100 টাকা বের করলো, তাও ভালো, বড় ধরনের অর্থদণ্ড থেকে বাঁচলাম। আজ তোমার অপরাধের পরিমাণ কম তাই। একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। অন্য দিনের মতো আমার থেকে হাইজ্যাককৃত টাকা ভিক্ষুকদের দিল, সাথে সে নিজে থেকে কিছু টাকা দিল। খেয়াল করলাম যতই দূরে যাচ্ছে হৃদয়ে কেমন একটা টান অনুভব হয়। মনে হয় ভয়ের কারণে দৌড়ে আসার পরেও ক্লাসে লেট হয়ে গেল। স্যারের কাছে অনুমতি নিয়ে ঢুকলাম। সাইমনের পাশে বসতেই, ওই বেটা চিড়িয়াখানার বাদর, তোর লেট হলো কেন? তোর জন্য কতক্ষণ চিড়িয়াখানার বাইরে দাঁড়িয়েছিলাম জানিস? আর বলিস না, চিড়িয়াখানা ডাইনি বুড়ি আজ ধরছে। ভর্তি পরীক্ষার পর থেকেই ভার্সিটিকে চিড়িয়াখানা বলি মজা করে। তা ছাড়া পেলে কিভাবে? আর কিভাবে, প্রতিদিন যেভাবে ছাড়ে। কিন্তু কিন্তু কি আদর করছে নাকি? ধুর বদমাইশ। এই ছেলে, এটা কি মাছ বাজার পেয়েছো নাকি তোমাদের বাসা? হে ইউ, অ্যান্ড ইউ স্ট্যান্ড আপ। দাঁড়ালাম। আমি আর সাইমন আংরেজি বেশি বুঝি না, কিন্তু হাতের ইশারা ভালোই বুঝি। হোয়াই টকিং হিয়ার? ইটস নট ইয়োর হোম অর মার্কেট, আন্ডারস্ট্যান্ড? আরও অনেক কিছু বলেছে, সব নাই বলি। চিড়িয়াখানা ক্লাস শেষে বাসা, আর বাসা থেকে চিড়িয়াখানা থুকু ভার্সিটি। আপনারা উৎসাহ দেওয়ার জন্য তো লাইক তো করেনি না, কমেন্ট তো দূরে থাক, তাই ভুল একটু বেশি হয়। এভাবেই চলছে, পাশাপাশি ডাইনামাইট আন্টি থুকু আপুর অত্যাচার তো আছেই, এমনিতেই ব্যাচেলার লাইফ, তারপরে বাবার টাকায় চলা, সাথে ডাইনি বুড়ির মানিব্যাগ অত্যাচার। মাসের শেষে পকেটের অবস্থা করুন। সারাদিন যেভাবেই কাটুক, রাতে বাড়ি কথা না বলে থাকতে পারি না। আব্বুই প্রতিদিন ফোন দেয়, ক্রিং ক্রিং। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? ভালো আছি আব্বু। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। তা তোমার খবর কি? আজ ভার্সিটিতে গিয়েছো? হ্যাঁ, গিয়েছি। কোনো সমস্যা আছে? তেমন কিছু না, তবে কিছু টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, কাল বিকেলে পাঠিয়ে দিব, টেনশন করবে না। ঠিক আছে। আরও অনেকক্ষণ সবার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে যথারীতি ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। ভার্সিটির সামনে এসে তমা আন্টি থুক্কু আপুর সাথে দেখা। মাথা নিচু করে আছি ভয়ে, আবার কি করে ফেলে আল্লাহই জানে। আজ এত লেট কেন? এমনিটাতে আপনার কি, পকেটে টাকা কম থাকার কারণে আজ হেঁটে ভার্সিটি আসছি, তাই মাথা একটু গরম, সাথে একজনের উপর রাগ তো আছেই। মানে এইসব কেমন কথা? মানিব্যাগ বের কর, মানিব্যাগ বের করো। আজ তোমার অপরাধের পরিমাণ অনেক বেশি। ভয়ে মানিব্যাগ বের করলাম, সাথে সাথে কেড়ে নিল। মাথা নিচু করে, আমার টেনশন একটাই, যা টাকা আছে তা যদি নিয়ে নেয় তাহলে বিকেল পর্যন্ত চলবো কিভাবে। হঠাৎ চেইন খোলার শব্দে সামনে তাকালাম, দেখি তমা আন্টি থুক্কু আপু তার পার্স ব্যাগ থেকে 2টি 500 টাকার নোট বের করে আমার মানিব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। আমি তো শুধু অবাক নয়, মনে হয় ইন্তেকাল ফরমাইছি, তারপর জান্নাতে বসে স্বপ্ন দেখছি। নাও তোমার মানিব্যাগ। আমাকে টাকা দিচ্ছেন কেন? আজকে এটাই তোমার শাস্তি। আমাকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল। ক্লাস শেষ করে বাইরে বের হলাম। আজ সাইমন আসে নাই, তাই একা একা লাগছে। কিছু দূর হাঁটার পরে কারোর সাথে ধাক্কা খেলাম। হঠাৎ যার সাথে ধাক্কা খেয়েছি সে আমার শার্টের কলার ধরলো। এই তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ তানবীর আহমেদ বিজয়। কোন ইয়ারে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ারে। ভার্সিটিতে আসো কি মেয়েদের পিছনে ঘুরতে? মানে কি বলছেন? এই ছেলে, এসব কি শুনছি? শার্টের কলার ঝাঁকিয়ে লোকটা বলল, কি শুনছেন, আমার অপরাধ কি? তুই নাকি আমার বোনের পিছনে ঘুরঘুর করিস? না, আমি তো কোনো মেয়ের সাথে কথাই বলি না। আর আপনার বোনকে, তাকে তো আমি চিনি না। আমার বোনের নাম তমা, মাস্টার্সে পড়ে এই ভার্সিটিতে।
আজ কিছু বললাম না, কিন্তু ফার্দার যদি আমার কানে কিছু আসে বা আমি যদি কিছু দেখি তাহলে একবারে ফোন করে ফেলবো। তোমার নামটা শুনে আমার শরীর কাঁপাকাঁপি শুরু হয়েছে। যাকে ভয় পেয়ে দূরে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু সে তো। আর যদি মনে করিস আমি খুন করতে পারি না, তাহলে এই শহরে আমার নাম নিস, জানতে পারবি আমি কি জিনিস। আমার নাম তৈয়ব চৌধুরী। ভয়ে আর কিছু বললাম না। তমা আপুর ভাই এবং তার বন্ধু আরও কিছু উত্তম মধ্যম থ্রেড দিয়ে চলে গেল। এখন নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। কেন পারি না তমা আপুর উপর রাগ করতে? একে তো মেয়েদের পিছনে ঘোরার অপবাদ, তার উপরে খুনের হুমকি। জীবন ভোমরা মনে হয় কানের নিচে অবস্থান করছে। একটু বেশি নড়াচড়া করলে খসে পড়বে এমন অবস্থা। ভার্সিটি থেকে বাসায় আসলাম, কিছুই ভালো লাগছে না। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে ঘন্টাখানেক সময় গোসল করলাম। টেনশনের কারণে দুপুরে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো, আসসালামু আলাইকুম। আব্বু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি। বিকাশের টাকা পাঠাইছি, পেয়েছোস? আব্বু এখনো তো মেসেজ আসে নাই। আপনি কল কেটে দেন, ব্যালেন্স চেক করে দেখছি। কল কেটে দেওয়ার পরে ব্যালেন্স চেক করে দেখলাম টাকা জমা হয়েছে। আব্বুকে কল দিয়ে জানালাম টাকা আসছে। বিকেলে বাহিরে ঘুরতে বের হলাম। সাইমুন আছে সাথে। সাইমুনকে সকালের ঘটনা সব খুলে বললাম। সব তো শুনলাম, বড় লোকের বিরাট কারবার। ওরা যদি কাউকে মেরে ফেলে তাতে ওদের কিছু যায় আসে না, টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখে। তুই এখন থেকে তমাপুর থেকে দূরে থাক। ওই শালা, আমি কি তোমার ডাইনি বুড়ির সাথে কথা বলি নাকি? তারপরেও তারপরে মানে ওই ডাইনামাইট বোমটাই তো আমার পথ আটকায়। সবই বুঝছে। এবার বাসায় চল, বাসায় যাব, একটু পরে অন্ধকার হয়ে যাবে। আচ্ছা চল। আর শোন, টেনশন করবি না। ঠিক আছে, টেনশন করব না। বাসায় এসে কিছুক্ষণ বই পড়ার পরে শুরু করলাম মোবাইলে অত্যাচার। কখন ঘুমিয়েছি বুঝতে পারিনি। সকালে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। আজ লুকিয়ে লুকিয়ে ভিতরে ঢুকলাম। ক্লাস শেষে লুকিয়ে লুকিয়ে বের হলাম, কিন্তু বিজয় দাঁড়াও, দাঁড়াও। দ্রুত ভার্সিটি থেকে বের হচ্ছি, তারপরেও সামনে এসে বিজয়, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার কথা থাকলেও আমার নেই। তারপরেও দাঁড়াও। আচ্ছা বলুন। গতকাল আমার বড় ভাই তোমাকে কিছু বলেছে। তা দিয়ে আপনি কি করবেন? বলো কি বলেছে। ক্রিং ক্রিং ক্রিং। ফোন বের করলাম। ফোনের স্ক্রিনে আব্বুর নাম্বার। মনের ভিতর অনেক প্রশ্ন। আব্বু তো এই সময় ফোন করে না। ভাবনা দূরে রেখে কল রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। পাশে কান্নার শব্দ। আমার ছোট বোন তিতলি কাঁদছে অনেক বড় গলায়। আব্বু হঠাৎ এই সময় কল করলেন। আবার পাশে তিতলির কান্নার শব্দ পাচ্ছি। সবাই ভালো আছে? অনেকক্ষণ হলো আব্বু কোনো কথা বলছে না। সালাম নেওয়ার সময় আব্বুর কণ্ঠ কেমন ভারী ভারী লাগছে। মনে অনেক প্রশ্ন। কি হলো হঠাৎ? আব্বু হঠাৎ এই সময় কল করলেন। আবার পাশে তিতলির কান্নার শব্দ পাচ্ছি। সবাই ভালো আছে? অনেকক্ষণ হলো আব্বু কোনো কথা বলছে না। সালাম নেওয়ার সময় আব্বুর কণ্ঠ কেমন ভারী ভারী লাগলো। মনে অনেক প্রশ্ন। কি হলো? আব্বু কথা বলেন। আব্বু। হ্যাঁ বলছি, তুই আজ এখন বাড়ি চলে আসবি। কেন আব্বু হঠাৎ বাড়ি যেতে হবে? বাড়ি আসলি জানতে পারবে, আর কোনো প্রশ্ন করবে না। আব্বু কলটা কেটে দিল। মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ বাড়ি কেন? কোনো সমস্যা হয়েছে নিশ্চয়ই। এই তোমার মন খারাপ কেন? হঠাৎ কি হলো? কথা বলছো না কেন? কিছু না, সরুন আমি বাসায় যাব। একটু কথা শুনলে কি হয়? নিন মানিব্যাগ। আপনার তো দান করার জন্য আমার মানিব্যাগের টাকা লাগবে। না লাগবে না, আজ আমি দান করে দিব। আমার বাড়ি যেতে হবে, প্রচণ্ড টেনশন হচ্ছে। আর কথা না বাড়িয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরলাম, কিন্তু হাঁটতে পারছি না। হাতে কেমন টান অনুভব হচ্ছে। পিছনে তাকিয়ে দেখি তমা আপু আমার হাত ধরে আছে। এমনিতেই টেনশন, তার ভিতরে আমার হাত ধরে আছে। ছাড়ুন আমার হাত। কি পেয়েছেন? আমার হাত কেন ধরছেন? তমা আপু চুপচাপ, কোনো কথা বলছে না। চারদিকের মানুষের দৃষ্টি এখন আমাদের প্রতি। ক্ষণিক বাদে চোখে পড়ল তমা আপুর দিকে। চোখ দিয়ে অঝোর ধারায় মুক্তার মতো জলের কণা খসে পড়ছে।
একটু খারাপ লাগলো, আমার যেহেতু বাড়ি যেতে হবে তাই সেদিকে ভ্রুক্ষেপ না করে বাসায় চলে আসলাম। টেনশন নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলাম। এখন সকাল 11:30 বাজে। লঞ্চ সন্ধ্যার আগে পাবো না, তার চেয়ে বাসে গেলে কম সময়ে বাড়ি পৌঁছানো যাবে। যেই ভাবা সেই করা। বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে উঠে পড়লাম, গন্তব্য পটুয়াখালী। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমার বাড়ি কোথায়। মনে মনে অনেক যুদ্ধ চলছে, কি জন্য আব্বু বাড়ি যেতে বলল। গতকাল বিকেলেও তো কথা হলো, তখন তো কিছু বলল না। তাহলে বিকেল 5টার সময় বাস থেকে নেমে রিক্সা নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ির সামনে এসে মানুষের ভিড় দেখে ভয়টা আরও গ্রাস করছে। রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকছি, হঠাৎ কেউ দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করছে। এমনভাবে কাঁদছে মনে হয় তার কোনো আপনজন পৃথিবীর মায়া ত্যাগ করেছে। কে এইভাবে কেউ জড়িয়ে ধরে? ভাইয়া, তুমি আমায় চিনতে পারছো না? মাথাটা উঁচু করে দেখি তিতলি। তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। তোর কণ্ঠ ভাঙা কেন? কেঁদেই চলছে বিরতিহীনভাবে। বল আমাকে, কেউ কিছু বলেছে? ভাইয়া, দাদি আর নেই। কি বলিস কি? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই জন্যই কেউ আমাকে জানায়নি। আমার দাদু আমাকে ছেড়ে চলে গেছে। আমার দাদুর কিছু হতে পারে না। কই আমার বউ, কই আমার বুড়ি? দাদিকে বউ এবং বুড়ি বলে ডাকতাম। ভাইয়া, কেউ আর তোকে শ্যামেলা বলে ডাকবে না। আমি দাদিকে বউ ডাকতাম আর দাদি স্বামীনা ডেকে শর্ট করে সামেলা বলে ডাকতো। ভাইয়া, আমি এখন কার সাথে ঘুমাবো? ভাইয়া, কে আমাকে গল্প শোনাবে? আমি বংশের বড় নাতি, আমাকে নিয়ে সবাই মেতে থাকতো। দাদি তো আমাকে ছাড়া কোথাও যেত না। সেই দাদি আমাকে ছেড়ে চলে গেল কেন? গেলাম ঢাকা। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা কষ্ট বের হচ্ছে। দাদি, তুমি তো বলেছিলে আমাকে সাহেব হতে হবে, আর তুমি আমার বেগম হবে। নাত বউ আসলেও তুমি আমার বেগম থাকবে। তুমি তো আমাকে জোর করে ঢাকা পড়তে পাঠাইছো। ঘরে ঢুকে আমার চোখ পড়ল দাদির নিথর দেহের দিকে। আমাকে কেউ ধরে রাখতে পারছে না। কেঁদে কেঁদে দাদির দিকে যাচ্ছি। বিজয় বাবা, একটু শোন। তুই যদি এত ভেঙে পড়িস তাহলে তিতলিকে কে সামলাবে? মামা তো ঠিকই বলেছে, তিতলিকে কে সামলাবে? মামা, তিতলি কই? আমার কাছে নিয়ে আসো। ভাইয়া, আমি। বলে জড়িয়ে ধরে জ্ঞান হারালো। তিতলি, এই তিতলি, কি হয়েছে? চোখে পানি ছিটিয়ে তিতলির জ্ঞান ফেরালাম। এই বুড়ি, আর কাঁদবি না। ভাইয়া, বুড়ি ডাকার কারণে হু হু করে কেঁদে দিল তিতলি। আব্বু দূর থেকে আমাদের দেখছে কিন্তু কাঁদছে না, হয়তো মনের ভিতরে ঝড় বইছে। সন্ধ্যায় দাদিকে পারিবারিক কবরস্থানে রেখে এসেছি। বাড়ির সামনে বন্ধুদের সাথে কথা বলছিলাম, হঠাৎ বাড়ির ভিতরে কান্নার আওয়াজ পেয়ে ভিতরে গেলাম। দেখে আব্বু সারাদিনে কান্না ধরে রাখতে না পেরে মা মা বলে ডাকছে আর কাঁদছে। আব্বু, এইভাবে কেঁদো না, কাঁদলে কি দাদি ফিরে আসবে? আমার মনের ভিতরে কষ্ট, তবুও থামানোর চেষ্টা করছি। কোনো কথাতেই কান্না থামছে না, কেউ পারছে না কান্না থামাতে। কোনো উপায় না পেয়ে চারদিকে তিতলিকে খুঁজছি। তিতলি, এদিকে আয়। আব্বু আজ থেকে এই তোমার মা। তিতলিকে জড়িয়ে ধরে কাঁদছে আব্বু। আব্বুর কান্না দেখে তিতলি জোরে জোরে কাঁদছে। তিতলির কান্না দেখে আব্বু কান্না বন্ধ করে তিতলিকে থামানোই ব্যস্ত। 2 দিন পরে দাদির নামে মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি অনেক কেঁদেছি, কিন্তু লুকিয়ে লুকিয়ে। যে জায়গায় যাই সেই জায়গায় দাদির মুখটা ভেসে আসে। দাদির মৃত্যুর 41 দিনের মাথায় আবার মিলাদ পড়ানো হয়। সবাই এখন মোটামুটি স্বাভাবিক আচরণ করছে। বিজয়, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ আব্বু, বলেন। বাবা, যে যাবার সে তো যাবেই। আল্লাহর সৃষ্টি সকলকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। হুম। আমি চাই তুমি তোমার দাদির ইচ্ছা পূরণ করো। আচ্ছা আব্বু, কয়েকদিন পরেই ঢাকা চলে যাব। কিছুদিন যাবৎ কেমন যেন মাঝে মাঝে মাথা ঘোরে, খাবার তেতো লাগে, রাত্রে জ্বর আসে। আমার শরীরের অবস্থা খারাপ দেখে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকগুলো টেস্ট করে ডাক্তার জানালো আমার জন্ডিস হয়ে টাইফয়েড জ্বরে রূপান্তরিত হয়েছে। দাদির মৃত্যু, টাইফয়েড, আরও বিভিন্ন কারণে ঢাকা যেতে পারিনি। আজ রওনা করছি। আমার যাওয়ার কথা শুনে সবাই কাঁদছে। একজনকে সামলানো যাচ্ছে না, সে আর কেউ না, আমার আদরের ছোট বোন তিতলি। অনেক বুঝিয়ে
বাসা থেকে বের হয়ে বাড়ির সামনে আসলাম দাদির কবর জিয়ারত করে। পিছনে ঘুরে আব্বুকে জড়িয়ে ধরলাম। পাশেই আম্মু এবং তিতলি দাঁড়িয়েছিল। আম্মুকে জড়িয়ে টপ টপ চোখের পানি ফেলে বললাম, আম্মু, তিতলিকে কখনো একা ছাড়বে না। ও তো দাদির সাথে বেশি থাকতো, সবসময় সাথে রাখবে। আমি সেটা বুঝি, তোকে বলতে হবে না। সবার কাছে বিদায় নিয়ে তিতলির কাছে আসলাম। দুই গালে হাত দিয়ে মুখটা উঁচু করে কপালে চুমু দিলাম। সাথে সবসময় আব্বু আম্মুর কথা শুনবি আর প্রতিদিন স্কুলে যাবি, ভালোভাবে পড়াশোনা করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাবে। তিতলির সাথে কথা বলে আর পিছনে না তাকিয়ে রিকশায় উঠলাম। আজ লঞ্চে যাব, তাই বিকেলে রওনা করেছি। পরের দিন সাইমনকে কল করলাম। হ্যালো সাইমন, আমি ঢাকা আসছি, বিকেলে একটু বাসায় আসবি? বিকেলে? আচ্ছা ঠিক আছে, আসবো। বিকেলে। শোন, অনেকদিন ভার্সিটি যাই না, এতদিন কি পড়ানো হয়েছে জানি না। নোটসগুলো যদি কালকে দিতি তাহলে ভালো হতো। এইভাবে বলছিস কেন? তুই বললেই তো নোটসগুলো হাজির করে দিতাম। আচ্ছা, রাগ করিস না, কালকে ভার্সিটি যাব। ভুলেও ভার্সিটির কথা মুখেও আনিস না। কেন, কি হয়েছে? শালা, আমি এতদিন কি জ্বালাছিলাম তা আমিই জানি। তমা আপু তো তুই বাড়ি যাওয়ার পর থেকে জিজ্ঞাসা করছে তুই কোথায়, আসবি কবে। প্রথম প্রথম তো দাদির কথা বলে পার পেয়ে যেতাম, এখন তো প্রতিদিন যথারীতি হুমকি দেয়। কি হুমকি দেয়? কি বলছে তাহলে শোন। ওই সাইমনের বাচ্চা বিজয় কই, আসবি কবে সত্যি করে বল, না হলে তোরে কুচি কুচি করে কেটে ডাস্টবিনে ফেলে রাখবো। আর বিজয়রা যদি পায়, ওরে আমি কাঁচা চিবিয়ে খাবো। কোন রাক্ষসীর পাল্লায় পড়লাম দোস্ত? তাই তো বলি, আপাতত তোর ভার্সিটিতে যেতে হবে না, যা নোটস লাগবে আমি এনে দিব, পরিস্থিতি বুঝে তারপরে ভার্সিটি যাবি। আচ্ছা তাই করব। ভয় থেকে লুকিয়ে লুকিয়ে কাটিয়ে দিলাম অনেকটা দিন। হঠাৎ একদিন বিকেলে সাইমন বাসায় আসলো। দোস্ত, একটা দুঃসংবাদ আছে। কি বল তাড়াতাড়ি। তুই যেটা ভাবছিস সেটা নয়। শালা ভনিতা না করে তাড়াতাড়ি বলবি। আসলে আজ ভার্সিটির নোটিশ বোর্ডে দেখলাম 50% উপস্থিতি না থাকলে ফর্ম ফিল আপ করতে দিবে না। শালার এতদিন ছিল ট্যামের উপর এখন 20 ফোড়া। কি বলছিস উল্টাপাল্টা? 20 ফোড়া পেকে গেছে, কিছু একটা তো করতেই হবে। ফাটিয়ে ফেল। শালা মজা নাও, আমি বাঁচি না আমার জ্বালায়। আরও হাসছে। মারিস না, ব্যথা পাই তো। এবার তমা আপুর সাথে বোঝাপড়া করতেই হবে আমাকে। এখন প্রতিদিন ভার্সিটি যেতেই হবে, নয়তো পরীক্ষা দিতে পারবো না। আমি গেলাম, সন্ধ্যা হয়ে গেছে। এতক্ষণ স্মৃতির পাতা উল্টে আপনাদের বললাম। অনেক তো মনের ভিতরে লুকিয়ে থাকা গোপন স্মৃতি কান পেতে শুনলেন। এবার বর্তমানে কি হয় সেটাই দেখার পালা। দেখবেন তো নাকি পালিয়ে যাবেন জানাবেন। সন্ধ্যার সময় হালকা কিছু রান্না করে খেয়ে নিলাম। সবাই বলে বাঁচতে হলে জানতে হবে, আমি বলি বাঁচতে হলে খেতে হবে। রাতে আব্বুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর রিক্সায় টায়ার বাস্ট হয়ে গেল। উপায় না পেয়ে হেঁটে হেঁটে ভার্সিটির সামনে আসলাম। এমনিতেই হেঁটে হাঁপিয়ে মাথা গরম, তার ভিতরে যথারীতি আমার ভয়। তমা আপু সামনে এসে দাঁড়ালো। আবার আপনি? হ্যাঁ আমি, কোনো সমস্যা? অনেক সমস্যা। আপনি আর আমার সামনে আসবেন না। আসবো কি আসবো না সেটা আমি বুঝবো। কেন আসবেন তা তো জানি, টাকা লাগবে তাই তো নিন টাকা। মানিব্যাগ থেকে 2000 টাকা বের করে দিয়ে চমকে উঠল, সাথে অসহায়ের মতো তাকিয়ে। লাগবে না আমার টাকা। সব বুঝলাম, তারপরেও বলছি আজকের পর থেকে আপনি আমার পথে আসবেন না। আসবো, আসলে কি করবি তুই? আপনাকে কিছু বলতে পারবো না, কিন্তু একটা কাজ করতে পারবো। কি কাজ করতে পারবি? আমি এই ভার্সিটি থেকে চলে যাব। তমা আপুর দিকে তাকিয়ে বুঝলাম সে চমকের চরম শিখরে পৌঁছে গিয়েছে। প্রায় 2 মিনিট নীরবতা পালন করে বলল, আমি সামনে আসবো না, তবে 2টা শর্ত আছে। আমি কেন আপনার শর্ত মানতে যাব? মানলে আসবো না, শর্ত না মানলে নাই। আমিও সামনে আসবো, কথা বলবো।
কি জ্বালায় পড়লাম। আচ্ছা আগে শর্ত বলুন, তারপরে দেখি মানবো কিনা। 1, কোনো মেয়ের দিকে তাকানো ও কথা বলা যাবে না। 2, এই ভার্সিটি থেকে কোথাও যাওয়া যাবে না। এমনিতেও আমি কোনো মেয়ের দিকে তাকাই না, কথা বলা তো দূরের থাক, আর এই ভার্সিটি থেকে কখনোই যাব না। হা হা হা, এটা কোন শর্ত? কোনো কিছু না ভেবেই বললাম, আমি আপনার 2টো নয় 3টে শর্তেই রাজি। 3টা শর্ত মানে? 1-এর ভিতর 2। আচ্ছা আপনি খুঁজুন, আমি আসি, আর আমার শর্ত মনে থাকে যেন। ঠিক আছে, যদি শর্ত ভঙ্গ করো তাহলে তোর খবর আছে। তোর একদিন আর আমার যতদিন লাগে। তমা আপু মন খারাপ করে চলে গেল, আর আমি ক্লাসে গেলাম। কি রে বিজয়, আজ এত লেট কেন? বলিস না দোস্ত, আজ ডেনামাইট বোমাটা মাটি দিয়ে আসছি। আজও পথ আটকাইছিল? আজ সব কিছু মিটমাট করে ফেলেছি, আর আসবে না। দেখ তাই যেন হয়। এরপরে সাইমনের সাথে শর্তের কথা বললাম। নিজের শর্তে নিজেই ধরা খেয়েছে। ক্লাস শেষে ভার্সিটির গেট দিয়ে বের হওয়ার সময় আরে বাস দোস্ত, তমাপু এত ভদ্র হলো কিভাবে? নিজের শর্তে নিজেই ভালো এবং ভদ্র হয়ে গেছে। হা হা হা। দেখ দেখ, কটকুটির মা রাগে কটমট করছে। আমি আর চোখে দেখলাম, একবার আমার দিকে আবার অন্যদিকে তাকায়, আমাকে না দেখার ভান করে, মনে হচ্ছে অবুঝ খোকা, থুক্কু খুকি, কিছুই বোঝে না। দোস্ত, এই জায়গায় বেশিক্ষণ থাকা নিরাপদ নয়, যে কোনো সময় পারমাণবিক বোমাটা ফাটতে পারে। আমি বিকাশ থেকে টাকা বের করব, একটু অপেক্ষা কর। আচ্ছা তাড়াতাড়ি কর। কিছুক্ষণ পর মারামারি শুরু। তমা আপু মারছে। কি মেরে বাবা, মেরেই ফেলবে নাকি? এতক্ষণ আমি মায়ের ঘরে ছিলাম। দোস্ত, তোর টাকা পরে তুলিস, আগে ভাগ। চোরের মতো পালিয়ে আসলাম। কিং ক্রিং। হ্যালো দোস্ত, আজ একা ভার্সিটি যাবি না আমাকে নিয়ে যাবি? আচ্ছা নিয়ে যাব, এখন বাসার বাইরে বের হ। বাসা থেকে বের হয়ে ভয়ে ভয়ে ভার্সিটি আসলাম। আগের দিনের চেয়ে তমা আপু আরো বেশি ভদ্র, কারোর সাথে কোনো কথা বলছে না। আর চোখে না তাকিয়ে চল ক্লাসে যাই, সময় হয়ে গেছে। ক্লাস শেষে দোস্ত, গতকাল তমাপু একটা ছেলেকে মারছিল, মনে আছে? হ্যাঁ আছে, কি হয়েছে তাতে? ওই ছেলেটা তমাপুর সাথে পড়ে, গতকাল তমাপুকে প্রপোজ করছিল, তাই ওই ছেলেটাকে নাকি মেরেছে। কি বলিস? এভাবেই চলছিল প্রতিদিন। লুকিয়ে লুকিয়ে দেখতাম তমা আপু আমাকে দেখছে, সামনে আসতো না, এমনকি কথাও বলতো না। দোস্ত চল ক্যান্টিনে যাই। চল যাই, আমারও ক্ষুধা পেয়েছে। ক্যান্টিনে বসলাম। একটু দূরেই তমা আপু একা বসে আমার দিকে দেখছে আর চোখ মুছছে। চোখ রক্তবর্ণ ধারণ করেছে। আমার খুব খারাপ লাগছে। হঠাৎ কি হলো? সেদিন শর্তের পর থেকে মুয়া। ঠোঁট মুছতে মুছতে বললাম, কি হলো? আপনি আমার সিনিয়র আপু হয়ে এটা কি করলেন? ছি ছি, এটা আপনি কিভাবে পারলেন? আমি আবার কি করলাম? আহা, এখন কিছুই বোঝে না। দুধে ধোয়া তুলসী পাতা। আমার ঠোঁটে চুমু দিলেন কেন? দিয়েছি, বেশ করেছি, আরো দিব। মুয়া। ছাড়াতে পারছি না। এত শক্ত করে মাথা চেপে ধরেছে, মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে মারা যাব। আহ আহ, ছাড়া পেয়ে জোরে শ্বাস নিচ্ছি। আরো লাগবে বাবু? আপনি আপনার দেওয়া শর্ত ভঙ্গ করলেন। আমি কোনো শর্ত ভঙ্গ করিনি। তাহলে এগুলো কি ছিল? আমি তো তোমার কাছে আসিনি, এসেছো তুমি। সেটা না হয় ভুল হয়েছে, তাই বলে আপনি সিনিয়র আপু হয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাবেন? খেয়েছি, বেশ করেছি, আরো খাবো। ছি ছি আপু, আমি শর্তের দিন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেদিন তুমি আমার জন্য কষ্ট পাবে, আমার কাছে আসবে, সেদিন আমি তোমায় আপন করে নেব। আমি তো আপনার কাছে আসিনি। তাহলে এতক্ষণ আমার কাছে এসে কেন বললে? আমি কাঁদছি কেন? আমার কান্না থামাতে বললে কেন? ওটা তো আপনি একা বসে বসে কাঁদছিলেন, তাই দেখে খারাপ লাগছে, তাই আপনার কান্না থামাতে বললাম। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। একে তো শর্ত ভঙ্গ করছেন, তার উপরে এসব বলছেন। আমি থাকবো না আর এই ভার্সিটিতে। না না, আমি আর বলবো না। আপনার আর কোনো কথাই আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমার
কোনো কথা বিশ্বাস করতে হবে না। এইটা তো বিশ্বাস করো, আমি এই ভার্সিটিতে আর 1 মাস আছি, জানি। আর 1 মাস পর চলে যাব, ঠিক আছে? কোনো কথা না বলেই আমার জায়গায় এসে বসলাম। সাইমন ফাঁকিবাজটা এখন আসে না কেন? কাজের কথা বলে প্রিন্সিপালের রুমে গেল। আর কতক্ষণ বসে থাকবো ক্যান্টিনে? ওই কালা বান্দর শালা এতক্ষণে আসার সময় হলো। কি করব, প্রিন্সিপাল ব্যস্ত ছিল তাই লেট হয়েছে। তমাপু চলে গেছে? ওই নামটা আমার সামনে নিবি না। কেন, আবার কি করলো? কি করেনি সেটা বল। কিসের কথা বাদে সব বললাম। আর তো 1 মাস, তারপর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরিস। চল এখন। চলেন মশাই। 1 মাস ভার্সিটি আসতে যেতে শেষ হয়ে গেছে। কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি তমা আপু বারবার সামনে আসে, কিন্তু কোনো কথা না বলে মুচকি হাসি দিয়ে চলে যায়। আজ তমা আপু বিদায় নিয়ে চলে গেছে, সাথে আমার ভয়টাও। অনেক ক্লান্ত থাকার কারণে সন্ধ্যায় ঘুমিয়েছিলাম। ক্রিং ক্রিং। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। একটা কথা শোন, আমার চাচাতো ভাইয়ের মেয়ে বিদেশ থেকে এসে তোর ভার্সিটিতে ভর্তি হইবে। বাবা, একটু সাথে থাকিস। আম্মু ঠিক আছে, থাকবো। আমার নাম্বারটা দিয়ে দিও। আচ্ছা। আমরা মধ্যবিত্ত হলেও আম্মুর বাবার বাড়ির সবাই অনেক টাকার মালিক। রাতে একটা আননোন নাম্বার থেকে কল আসে। জানতে পারি আম্মুর কাছ থেকে নাম্বার পেয়েছে। পরের দিন ভার্সিটি আসতে বলে কল কেটে দিলাম। সকালে ভালোভাবে বিভিন্ন প্রসাধনী মেখে ভার্সিটির সামনে গেলাম। এমনিতে কিছু মাখি না, কিন্তু আজ নতুন করে কারোর সাথে দেখা করতে যাব, তাই যাতে খ্যাত না বলে। অনেক খোঁজার পরে পেলাম। দেখতে মাশাআল্লাহ, চোখ ফেরানো যায় না, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। হ্যালো, আমি জান্নাতুল ঐশী কণা। আমাকে ঐশী আপু বলে ডাকতে পারো। ঐশী আপু কেন ডাকবো? কারণ আমার ডাক নাম ঐশী, আর আমি তোমার সিনিয়র। ও, এ তো সিনিয়র আপুরাই কেন আমার ভাগে পড়ে? জুনিয়র কি আদৌ জুটবে না? আচ্ছা, তমা আপু তো তাকে আপু বলতাম, দেখে সে রেগে যেত। সে আমাকে তমা বলে ডাকতে বলতো, তাহলে কি সে আমাকে সত্যি সত্যি ভালোবাসে? এই ছেলে কি ভাবছো? না না, কিছু না। চলুন আপু, আপনার ভর্তির কাজ কমপ্লিট করি। হ্যাঁ চলো যাই। ভর্তির কাজ শেষ করে ঐশী আপুকে নিয়ে পুরো ভার্সিটি ঘুরিয়ে দেখালাম। চলো আমার সাথে। কোথায় যাব? আমার বাসায়। বাবা আমার থাকার জন্য নতুন ফ্ল্যাট কিনেছে, সেটা ঘুরতে একটু সহযোগিতা করবে। কোনো কথা না বলে ঐশী আপুর সাথে তার বাসার কাছে আসলাম। গাড়ি থেকে নেমে হাঁটছি বাসার ভিতরে ঢোকার জন্য, কিন্তু একটা বিষয় মনে খচখচ করছে। কেউ একজন আমার দিকে দেখছে। চারদিকে তাকিয়ে কাউকে পেলাম না। ঐশী আপুর ফ্ল্যাট গুছিয়ে দিয়ে দুপুরে তার বাসায় খেয়ে বিকালে বাসায় আসলাম। পরের দিন যথারীতি ভার্সিটি আসলাম। ঐশী আপুর সাথে সাইমনের পরিচয় করিয়ে দিলাম। তারপর সাইমন কাজের কথা বলে চলে গেল। সময় কাটানোর জন্য আমি এবং ঐশী আপু বসেছিলাম। আজও মনে হচ্ছে কেউ পিছনে আছে, কেউ আমাদের ফলো করছে। তাহলে কি ঐশী আপু কাউকে সন্দেহ হওয়ার কারণে পিছনে দেখলাম দূরে কেউ একজন আমাদের দেখছে, একটা ছেলে। কেউ কি ঐশী আপুর পিছু নিয়েছে? আসতেও পারে, তার বাবা অনেক সম্পদশালী। তাছাড়া সে দেখতে মাশাআল্লাহ চাঁদের পরীর মতো, কি সফট আর অধর। আমি কি ভাবছি? ঐশী আপু চলো বাসায় যাব। আর একটু থাকি, ভালোই তো লাগছে। একটু বসার পরে আমি ঐশী আপুকে তার বাসায় রেখে আমার বাসার দিকে যাচ্ছি, কিন্তু আবারও কেউ আমাকে ফলো করছে। পিছনে ঘুরে দেখি সেই ছেলেটি আমার পিছনে। ভয়ে শরীর থেকে ঘাম ঝরছে। আমাকে সে মারবে না তো? কেন আমাকে ফলো করছে? উল্টা পাল্টা অনেক কিছু ভাবলাম। ভাবতে ভাবতেই বাসার ভিতরে ঢুকে গেলাম। ভয়ে ভয়ে নির্ঘুম রাত পার করছি। সকালে ভার্সিটির সামনে আসার পর সেই ছেলেটির সাথে আরও কয়েকটা ছেলে আমার সামনে আসলো। তুই দাঁড়া, তোর সাথে কথা আছে। ভয়ে চুপসে বললাম, আমি কিছু করিনি, আমাকে যেতে দিন। তোর সাথে মেয়েটার নাম কি? তা দিয়ে কি করবেন? যেটা জানতে চাচ্ছিলাম সেটা বল, নয়তো তোর কপালে খারাপই আছে। ঐশী। তোর কি হয়? আপু হয়, মামাতো বোন। যা হয় হোক, ওর সাথে 3 হাত দূরে থাকবি, নয়তো তোকে ভেনিশ করে দেব। ঐশী আপুর সাথে আমি থাকবো। তোকে কি বলে কানে যায় না?
নাকি? আমি তো ঘেমে শেষ, মানে জ্ঞান হারালাম ভয়ে। জ্ঞান ফিরে দেখে আমি বাসায়, মানে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। চারদিকের হালকা আলো চোখে পড়ছে। ঘড়ির দিকে চোখ পড়ল 5:30, মানে সকাল। এতক্ষণ আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন আবার সত্যি হবে না তো? ভার্সিটি যাচ্ছি। আজ ভয়ের পরিমাণ অনেক বেশি স্বপ্নের কারণে। ভার্সিটি পৌঁছে সামনেই ছেলেটাকে দেখতে পেলাম। তখনই বিজয়, বাসায় আসলি না কেন? ঘুম থেকে উঠতে লেট হয়েছে তাই। বুঝলাম, ফোন তো দিতে পারতে। এমনি দেইনি। চল ক্যান্টিনে যাব, সকালে কিচ্ছু খায়নি। ছেলেটার দিকে তাকিয়ে দেখলাম চোখ বড় বড় করে আমাদের দিকে দেখছে। আমার মনে শুধু স্বপ্নের ভয়। ক্যান্টিনের কাছেই সাইমনের সাথে দেখা। দোস্ত, আজ আমাদের ডিপার্টমেন্টের নতুন লেকচারার আসবে। শুনলাম সে নাকি অনেক স্ট্রিক্ট। চল ক্লাসে যাই, নয়তো প্রথম দিন আমাদের না আবার শুলে চড়ায়। নতুন লেকচারার পুরুষ নাকি মহিলা তা জানি না। চলো যাই। আপু আমরা ক্লাসে গেলাম। সাইমনের দিকে তাকাতেই সাইমন লজ্জায় মাথা নিচু করে ক্লাসের দিকে হাঁটা ধরল। ব্যাপার কি আজ এত লজ্জা? কিছু না, ছেলেদের লজ্জা থাকতে নেই। আসলে আমি মিতুর উপর ক্র্যাশ খেয়েছি। আবার লজ্জায় মাথা নিচু করে সাইমন, আবার লজ্জা পাচ্ছিস? শালা ক্রাশ নামক পোকাটা খাওয়ার আগে তোমার লজ্জা কোথায় ছিল? ক্র্যাশ পোকা মানে? কিছু না, চলো ক্লাসে যাই। দোস্ত, আমাকে একটু সহযোগিতা করবি? তা তোকে বলতে হবে না, চল। ক্লাসে এসে নতুন লেকচারারের অপেক্ষায় বসে আছি। সবার দৃষ্টি দরজার দিকে। হঠাৎ প্রিন্সিপাল স্যারের সাথে একজন মহিলা বোরকা পরে ভিতরে প্রবেশ করলো। এই হলো তোমাদের নতুন লেকচারার, মিস সুরাইয়া আক্তার। হ্যালো ম্যাম, অনেকেই বলল। হ্যালো, আমি তোমাদের ইংলিশ লেকচার দিব। তোমরা ক্লাস করো, আমি আসি। শুরু করা যাক। জি ম্যাম। ম্যাডাম লেকচার দিয়ে যাচ্ছে, থামার নাম নিচ্ছে না। হে ইউ, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ এমডি তানভীর আহমেদ, নিকনেম বিজয়। ও, সে বিজনেস কমিউনিকেশন রুলস। ম্যাম হঠাৎ প্রশ্ন করবে বুঝতে পারিনি, তাই একটু অপ্রস্তুত হয়ে পড়লাম। পারো না ভার্সিটিতে আসো কি মেয়েদের দেখতে, নাকি ঘুরতে আসো? আর তুমি দাঁড়িয়ে থাকো, ক্লাস শেষ করে আমার সাথে দেখা করবা। জি ম্যাম। ক্লাস শেষ করে নতুন ম্যাডামকে খুঁজছি। অবশেষে তার কেবিনের সামনে গিয়ে, মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন, সিট ডাউন। না ঠিক আছে ম্যাম। তোমাকে বসতে বলেছি, বসবে। সারা ক্লাস টাইম তো দাঁড়িয়েই ছিলে। আচ্ছা ম্যাম, বসছি। তুমি কোথাও ইংলিশ প্রাইভেট পড়ো? জি না ম্যাম। কাল থেকে আমার কাছে ইংলিশ পড়বে। ম্যাম আমি হ্যাঁ বা না বলতে বলিনি, আমি পড়তে বলেছি, মানে পড়বে। হঠাৎ ম্যাডাম দাঁড়িয়ে গেলেন, আমার চেয়ারের কাছে এসে দাঁড়ালেন। সকালে ক্যান্টিনে মেয়েদের দেখলাম তোমার সাথে কথা বলছে, ওরা কারা? সেটা আপনাকে কেন বলবো? আপনি আমার টিচার, কিন্তু সেটা শুধু ভার্সিটিতে, বাইরে নয়। বলতে বলেছি মানে বলবে। ভয়ে একটু সরে দাঁড়ালাম। ম্যাম একজন 4th ইয়ারে পড়ে, আরেকজন 1st ইয়ারে। তাহলে তুমি বড় আপু আর ছোট আপুদের সঙ্গে প্রেম করে বেড়াও? কি বলছেন ম্যাম? ঐশী আপু আমার মামাতো বোন, আর মিতু আমার ছোট বোনের মতো। তাহলে আমি কে? ধাক্কাটা জোরে দেওয়ার কারণে দেওয়ালের সাথে ঠেকলাম। ম্যাডাম আস্তে করে মুখোশ খুলে ফেললো। কিছু বলার আগে আমার 2 সাইডে 2 হাত দিয়ে আটকে দিল। তমা আপু আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলে? আমি ছাড়া তোমার উপরে কারোর অধিকার নেই। কি করছেন? ছাড়ুন আমাকে। আর কোনো কথা বলতে দিল না। তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট আটকে দিল, চুমুতে চুমুতে ভরিয়ে দিল। প্রায় 10 মিনিট পর আমাকে ছাড়লো। ছাড়া পেয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছি না। তমা আপু আমার অবস্থা দেখে আর থাকতে পারলেন না। আবার তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে তার নিঃশ্বাস আমার ভিতরে দিতে লাগলেন। 5 মিনিট পর আমাকে ছাড়লেন। এখন আমি মোটামুটি স্বাভাবিক। কি করলেন এটা? আমাকে মেরে ফেলবেন নাকি? হাত দিয়ে মুখ চেপে ধরে বললেন, জীবনে আর মরার কথা বলবে না। তোমার কিছু হলে আমার কি হবে? ধুর। আর দাঁড়িয়ে না থেকে বাসার উদ্দেশ্যে বের হলাম। পরের দিন ভার্সিটির ক্লাস শেষে পিয়ন দিয়ে নতুন ম্যাডাম মানে তমা আপু আমাকে ডেকে পাঠালেন।
না গেলে অনেক অত্যাচার করবে, এই ভয়ে তার কেবিনে গেলাম। আসবো ম্যাডাম? আসো, তোমার ইংলিশ বই বের করো। আমি আপনার কাছে পড়বো। বসো এখানে। তুমি পড়বে না, তোমার ঘাড় পড়বে। অনিচ্ছা সত্ত্বেও বই খুলে পড়ছি। কিছুক্ষণ পরপর তমা আপু এটা ওটা বুঝিয়ে দিচ্ছে। পড়া শেষে উঠে আসবো তখন। দাঁড়াও। ভয়ে দাঁড়ালাম। তমা আপু কাছে এসে আমার গালে হাত দিয়ে বলছে, ভালো করে পড়ো। মনে হয় তমা আপু ভালো হয়ে গেছে। কিছু না বলে বের হয়ে গেলাম। পরের দিন ভার্সিটি গিয়ে ক্লাস করে বাইরে ঐশী আপুকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ঐশী আপু বায়না করলো সে আমাকে নিয়ে মার্কেটে যাবে। না করতে পারলাম না। মার্কেটিং করে ঐশী আপুকে বাসায় দিয়ে আসতে গেলাম। রাস্তার সাইডে দেখলাম তমা আপু গাড়িতে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখে প্রচণ্ড রাগ দেখা যাচ্ছে। কোনো কথা না বলে ঐশী আপুর বাসায় গিয়ে কিছুক্ষণ থাকার পরে বাসায় ফিরলাম। রাতে বাড়িতে ফোনে কথা বলে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো আজও ভার্সিটি যাচ্ছি, কিন্তু আজ ভয়টা অন্য সকল দিনের চেয়ে বেশি। একে তো শর্ত মানিনি, তারপরে গতকাল পড়তে যাইনি। ক্লাসে যাওয়ার কিছুক্ষণ পর ম্যাডাম মানে তমা আপু আসলো। ভালোভাবে ক্লাস করছে, কিন্তু আমার সাথে কোনো কথা বলছে না। ক্লাস শেষে তমা আপুর কাছে তার কেবিনে পড়তে গেলাম। আমি পড়ছি, সে মাঝে মাঝে বলে দিচ্ছে, কিন্তু আজ তার কেয়ারিং অনেক মিস করছি। পড়া শেষে ভার্সিটি গেটে আসার পরে রিক্সা নিয়ে বাসায় যাচ্ছি। হঠাৎ সেই ছেলেটা রিক্সা দাঁড় করালো। কোনো রিক্সা পাচ্ছি না, লিফট দেওয়া যাবে? কোনো কিছু না ভেবে বললাম, কেন নয়, উঠুন। কিছু দূর যাওয়ার পরে কেমন মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছি। পরে যেতে গেলে ছেলেটা আমাকে ধরে ফেললো। চোখ বন্ধ হয়ে গেল। চোখ খুলে নিজেকে একটি বন্ধ কবরে থুকু রুমে আবিষ্কার করলাম। চারদিকে চোখ বুলিয়ে নিলাম। বুঝলাম আমাকে কেউ কিডন্যাপ করেছে। সেই ছেলেটি করেনি তো? ভয়ে গলা শুকিয়ে বাস থুক্কু কাঠ হয়ে যাচ্ছে। স্বপ্ন দেখছি না তো? নিজেকে একটা চিমটি কেটে দেখি। উফ না, স্বপ্ন নয়, বাস্তব। খচখচ শব্দের কারণে দরজার দিকে চোখ গেল। একটি হাতি থুক্কু লোক ভিতরে ঢুকেছে। কেমন একটু চেনা চেনা লাগছে। এগুলো খেয়ে নাও। আপনি হাতি থুকুকে আমাকে এখানে আটকে রাখছেন কেন? সব কিছু জানতে পারবে, আগে খেয়ে নাও। আমি খাবো না, আমাকে যেতে দিন। না খেলে তোমার শরীর অসুস্থ হবে, তাতে আমার কি? কাজ শেষ না হওয়া পর্যন্ত যেতে পারবে না। আপনাদের বাস চাই, থুকুর টাকা চাই, তাই তো? আমার আব্বুর নাম্বার নিয়ে ফোন করুন, যত টাকা লাগবে চেয়ে নিন, কিন্তু আমাকে যেতে দিন। আমার ম্যাডামের যত টাকা আছে তা দিয়ে তোদের 1000 বার কেনা যাবে। কে হতে পারে? আমার সাথে তো কারো শত্রুতা নেই। কে আপনার ম্যাডাম? আমাকে দিয়ে তার কি কাজ? তোমাকে দিয়ে আমার অনেক কাজ। কথা বলতে বলতে একজন ভিতরে ঢুকলো। দরজার দিকে চোখ পড়তে আমি থ হয়ে দাঁড়িয়ে গেলাম। শাকিল ভাই, আপনি বাহিরে যান। লোকটির নাম শাকিল। তমান্টি থুকু আপু, আপনি আমাকে কিডন্যাপ করেছেন? ওই একদম আন্টি বা আপু বলবে না। আন্টি বা আপু বললে খুন করে ফেলবো। আমাকে তমা বলে ডাকবে। আপনি আমাকে কিডন্যাপ করেছেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। অনেক বড় ক্ষতি করেছো, তা তুমি বুঝবে না। নাও, এগুলো খেয়ে নাও। খাবো না, আমাকে যেতে দিন, বাসায় যাব। হা করো। খাবো না বলছি, খাবো না। আচ্ছা, খেতে হবে না, চুপ করে বসো। শাকিল ভাই, সবাইকে নিয়ে ভেতরে আসুন। লম্বা লম্বা 4টা খাম্বা থুকু লোক, বডিগার্ড টাইপ পোশাক পরিহিত। সাথে শাকিল নামের লোকটি, আরো 5 জন, 3 জন মেয়ে, 2 জন ছেলে। পিছনে একজন হুজুর টাইপ লোক ভিতরে আসলো। আমাকে হালাল করতে নিয়ে আসেনি তো? 2টা খাম্বা থুকু বডিগার্ড আমার 2 পাশে বসলো। হুজুর, শুরু করুন। তোমার আর আমার বিয়ে হবে এখন। কার বিয়ে হবে? আমি বিয়ে করব না। তাছাড়া আপনার মতো বুড়ি থুকু আপুকে তো করবই না। তুমি বিয়ে করবে না, তোমার বাপ থুকু খার বিয়ে করবে। খারাপের দেখেছো কি? এখন বিয়ে না করলে দেখবে। ছি ছি, আপনি এত খারাপ। শেষে আমার আব্বুকে? ছি, করব না আমি আপনাকে বিয়ে। হুজুর, আপনি শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রাহিম, আলহামদুলিল্লাহি নামাদুহু ওনাস্তানিহু। বলুন বাবা কবুল, বলুন বাবা কবুল। কবুল বল। বলবো না কবুল? কবুল বলো, নয়তো আমি তোমাকে খুন করে ফেলবো। করুন খুন। আমাকে খুন করলে আপনাকে জেলে যেতে হবে। কবুল বলো, নয়তো আমি তোমাকে খুন করে জেলে যেতে রাজি আছি।
উফ, ছুরি ধারালো হওয়ার কারণে ছুরি মাথায় লেগে বুক হালকা কেটে গেছে। এখনো কবুল বল, নয়তো কি করবেন? খুন করুন, খুন। রক্ত বের হয়েছে, আর একটু জোরে আঘাত করুন, তাহলে খুন হয়ে যাবে। না, তোমাকে খুন করব না, নিজেকে শেষ করে দেব। ছুরি দিয়ে হাতে একটা টান দিল, রক্তে হাত একাকার, গলগল করে রক্ত বের হচ্ছে। কোনো উপায় না পেয়ে তমা আপুর হাত চেপে ধরলাম যাতে রক্ত বের না হয়, কিন্তু রক্ত বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। ছাড়ো আমাকে, আজ নিজেকে শেষ করে দেব। সবাই থামানোর চেষ্টা করছে, কেউ কাছে আসবে না। ভয়ে কেউ কাছে যাচ্ছে না। বলবে কবুল নাকি আবার কাটবো? আমি নিশ্চুপ হয়ে তমা আপুর দিকে তাকিয়ে, তমা আপু কেন পাগলামি করছেন? আমি তোমার জন্য পাগল, তাই পাগলামি করছি। কবুল বলবে? আমার হাতে ছুরি চালিয়ে দিল, রক্তে ফ্লোরে লাল হয়ে যাচ্ছে। আমার জন্য কেউ নিজেকে শেষ করে দিচ্ছে। তমা আপুর কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কবুল বলবে? শেষবারের মতো বলছি, বলবে কবুল? বলছি, কবুল বলছি। তাড়াতাড়ি বলো, নয়তো চালিয়ে দিলাম। বলুন বাবা কবুল। তাড়াতাড়ি কবুল বলো। বলছি, আবুল থুকু কবুল। আরো 2 বার কবুল বলুন। বলছি, কবুল কবুল। এবার আপনি কবুল বলুন মা। কবুল 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 কবুল। হাত থেকে ছুরি ফেলে দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, রক্তে আমাকে মাখামাখি করে দিয়েছে। বুকে হালকা ভেজা দেখে শার্টের উপরে 2টা বোতাম খুলে ফেললো, দেখলো রক্ত জমে আছে। শক্ত করে জড়িয়ে ধরে, অনেক ব্যথা পেয়েছো তাই না? কাটা স্থানে চুমু দিচ্ছে আর বলছে নিজের হাতে কাটার পরিমাণ বেশি, সেদিকে খেয়াল নেই। শাকিল ভাই, ফার্স্ট এড বক্সটা নিয়ে আসুন। শাকিল ভাই সহ সকলে বের হয়ে যাচ্ছে। দেখি, এখানে বসো। বুকে কাটা অংশে ড্রেসিং শুরু করলো। আপনার বেশি কেটেছে, আগে আপনারটা রক্ত বন্ধ করুন। না, আগে তোমারটা। আমার বুকের কাটা অংশে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। এখন তমা আপু তার ডান হাত দিয়ে বাম হাতে ড্রেসিং করছে। ড্রেসিং করার পরে ব্যান্ডেজ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কোনো উপায় না পেয়ে, আপু আমার কাছে দিন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। কে তোমার আপু? কেন আপনি রাগের সাপের মতো ফোঁসফোঁস করছেন? কিছু বলছেন না? নিন, ব্যান্ডেজ করা শেষ। আর কিছু বলতে দিল না, ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে অনবরত কপালে, গালে, বুকে, নাকে, কানে চুমু দিয়ে যাচ্ছে। শেষে ঠোঁটে চুমু দিয়ে কামড়ে দিল। এবার বলো, আর আপু বলবে? আপনি তো আমার সিনিয়র, 6 বছরের বড়। আপনাকে আপু বলবো না তো কি বলবো? কেন বউ বলবে? কারণ আমি তোমার বিয়ে করা বউ। আপনি আমায় জোর করে বিয়ে করেছেন, আমি এই বিয়ে মানি না। আমার ভালোবাসা দিয়ে আস্তে আস্তে সব মানিয়ে নিব। তাছাড়া আমি কোনো কাজ করি না, আপনাকে আমি কি খাওয়াবো? আমার আব্বু আম্মু শুনলে কত কষ্ট পাবে জানেন? আমি আছি তো, সব সমস্যা আমি সমাধান করব, আর তোমাকে কোনো কাজ করতে হবে না। তমা আপু, তারপরেও আমি এই বিয়ে মানতে পারবো না। আবার আপু বলছো? তমা বলো। আচ্ছা বলছি তমা, কিন্তু আমি এই বিয়ে মানতে পারবো না। তুমি কি চাও আমি নিজেকে শেষ করে দেই? না না, আমি এই বিয়ে মানবো। ছুঁড়ে ফেলে দিয়ে জড়িয়ে ধরলো। আর কোনোদিন যদি এইসব কথা বলো তাহলে আমার লাশ পাবে। এত ভালোবাসেন আমাকে? আমার জীবনের চেয়ে বেশি। জোর করে সিনিয়র আন্টি থুকু গার্লফ্রেন্ড থুকু ম্যাডামের সাথে বিয়ে হয়ে গেল। তুমি তো কিছু খাওনি, চলো খাবে। না, আমি কিছু খাবো না। হা করো। জোর করে খাওয়াই দিল। চলো আমাদের বাসায় যাব। কেন? আপনার বাসায় কেন? বাসার কেউ জানে না আমি তোমাকে বিয়ে করেছি। জানতে হবে তো, জানাতে হবে তো, তাছাড়া আব্বুর দোয়া নিতে হবে না। আমি যেতে পারবো না, আপনি যান। যাবে কিনা বলো, নয়তো নিজেকে। আচ্ছা যান। সব সময় হুমকি, সামনে যে কি হবে। ভয়ে ভয়ে তমার বাড়ির ভিতরে ঢুকছি। তমা আমার হাত ধরে টেনে যাচ্ছে। এ তো বাড়ি নয়, রাজপ্রাসাদ। দাঁড়াও, এই ছেলেটি কে? বাবা, ও বিজয়, তোমাদের জামাই। কি, তুমি আমাদের না জানিয়ে বিয়ে করেছো? আসলে বাবা, এই মুহূর্তে এই ছেলেকে বাসা থেকে বের করে দাও। এই, কে কোথায় আছিস? দারোয়ান, দারোয়ান।
বাবা আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এই ছেলে বের হও আমার বাড়ি থেকে। বাবা বিজয়কে যদি বের করে দাও তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আমার মেয়ে হয়ে এ কথা বলতে পারলে? আমি ওকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি বিজয়কে ভালোবাসি। তুমি যদি এই ছেলেকে ছাড়তে না পারো তাহলে তোমাকে আমি ত্যায্য পুত্রী করব। তুমি আমার প্রপার্টির কিছুই পাবে না। বাবা তুমি এই কথা বলতে পারলে? আমি না তোমার আদরের প্রিন্সেস? এই তোমার ভালোবাসা বাবা? বের হয়ে যাও আমার বাড়ি থেকে। দারোয়ান, এদের আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। বাবা তোমার হাত ছাড়িয়ে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু তমা আমার হাত ছাড়ছেই না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, তোমাকে যেন আমার বাড়ির আশেপাশে না দেখি। তমা আপু আপনি থাকুন, আমি চলে যাই। আমার জন্য আপনাদের ভিতরে সমস্যা কেন করবেন? চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না। দারোয়ান, গার্ডদের ডাকো। জি স্যার। গার্ডরা আসলো। এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করো। তোমরা পারবে না তাহলে আমি বের করছি। তোমার মা এতক্ষণ ধরে চুপ করে আছে, কিছু বলছে না। স্বামীকে অনেক ভয় পায়। তোমার বাবা আমার শার্টের কলার এবং তোমার হাত ধরে টানতে টানতে বের করে দিয়ে দরজা আটকে দিল। বাবা তুমি এটা কিভাবে করলে বাবা? উঠুন, আপনি এখানে থাকলেই পারতেন। তুমি আবার কথা বলছো? থুক্কু, আমি আর আপনার সাথে খেলবো না। আমার সব খেলনা ফিরিয়ে দেন। তা কেন খেলবে না? আপনি আমাকে সব সময় ধমক দেন তাই। ওলে আমার পিচ্চি জামাইটা রাগ করেছে। এখন আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন? কোথাও যাব না। তাহলে কি এখানে মানে রাস্তায় থাকবেন? কেন? তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। না, আপনাকে আমার সাথে নেব না। তুমি আমাকে তোমার সঙ্গে নিতে বাধ্য, কারণ আমি তোমার বিয়ে করা বউ। আমি এই বিয়ে মানতে পারবো না। চুপ করে তমা আপু দৌড়ে রাস্তার মাঝে চলে গেল। কি করছেন? আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না। টেনে সাইডে এনে বললাম। কিছুক্ষণ ভেবে, ঠিক আছে আপনি আমার সাথে থাকবেন, কিন্তু আমি যেখানে থাকি সেখানে আপনাকে নিয়ে থাকা যাবে না। কেন? তুমি থাকতে পারলে আমি কেন পারবো না? কারণ যারা থাকে সকলে ব্যাচেলর। আচ্ছা আগে তোমার বাসায় চলো, তারপর নতুন বাসা খুঁজতে বের হব। আসুন আমার সাথে। একটা সিএনজি নিয়ে বাসার সামনে আসলাম। এতক্ষণে সন্ধ্যা হয়েছে। বাসার ভিতরে ঢুকে বাড়িওয়ালার ফ্ল্যাটে গেলাম। পরিচয় করিয়ে দেওয়ার পরে বাসা ছাড়ার কথা বললাম। যেহেতু তোমরা বিবাহিত, রাতও হয়ে গেল, আজ আর বাসা কোথায় পাবে? তাই বলছিলাম আজ এখানেই থাকো, কাল বাসা খোঁজে অন্য বাসায় উঠবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ঠিক একই কথা বলতে চাইছিলাম। ধন্যবাদ দেওয়ার কি আছে? তার ছাড়াই বুঝতেই তো পারছো, এখানে 1 তলা থেকে 5 তলা পর্যন্ত অফিস হিসাবে ভাড়া দেওয়া। 6 তলায় আমরা থাকি, 7 তলা থেকে 10 তলা ব্যাচেলার এবং স্টুডেন্টদের ভাড়া দেওয়া। আমি সব কিছুই জানি। তোমাকে নিয়ে আমার কোনো টেনশন ছিল না। তুমি তো একাই থাকতে, কিন্তু এখন তো তোমরা একা নও। তারপরেও বলবো যেখানেই থাকো ভালো থেকো। আচ্ছা, আপনারাও ভালো থাকবেন। কোথায় যাচ্ছ নতুন বৌমাকে নিয়ে? রাতে খাবার খেয়ে তারপর ওপরে উঠে যাবে। জোর করে রাতের খাবার খাওয়ালো। তারপরে আমার রুমে 8 তলায় যাচ্ছি। লিফটে উঠলাম। লিফটে কয়েকজন সিনিয়র ভাই ছিল, তারা আমাদের দিকে, তমা আপুর দিকে তাকিয়ে আছে। শালা তোর বোনের দিকে তাকিয়ে আছো? মন চায় বদমাইশ কোম্পানির বদমাইশগুলোর লিফটে জানালা দিয়ে নিচে ফেলে দেই। থুকু, লিফটের তো জানালা থাকে না। লিফট 8 তলায় থামার পর সামনে কয়েকজন সমবয়সী এবং জুনিয়র ভাইদের সাথে দেখা। বিজয় ভাই আপনার সাথে কে? তোমাদের ভাবি। আমি নিজেই জানি না। আর তোমাদের? তালা খুলে তমা আপুকে নিয়ে ভিতরে গেলাম। যান ফ্রেশ হয়ে আসুন, ওই রুমে যান, ওখানে ওয়াশরুম আছে। তুমি ফ্রেশ হবে না? আমি অন্য ওয়াশরুম ব্যবহার করছি। ফ্রেশ হয়ে আসার পরে। আমি এখন কি পরবো? কেন? আপনার পরনে যা আছে সেগুলোই পরে থাকুন। আপনি তো কিছুই আনেননি। আমার পরনের জামা কাপড় ভিজে গেছে, আমি এখন কি পরবো? একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি বলো। আপনি আমার শার্ট প্যান্ট পরতে পারেন। কি? আমি তোমার শার্ট প্যান্ট পরবো? কখনো না।
তাহলে আর কি করা, এভাবেই থাকুন। না, এভাবে থাকলে আমার ঠান্ডা লেগে যাবে। আমি কি করব? আমার এখানে তো মেয়েদের কোনো পোশাক নেই, আর এত রাতে বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, তোমার শার্ট প্যান্ট দাও। একটাই শার্ট এবং প্যান্ট দিলাম, নিয়ে অন্য রুমে চলে গেল। বিজয়, প্যান্ট পরতে পারছি না। এখন কি করব? কিছু একটা করো। আরেকটা বুদ্ধি আছে, লুঙ্গি পরবে। লুঙ্গি? লুঙ্গি? ছি, শেষ পর্যন্ত লুঙ্গি? না পড়লে নাই, এভাবেই থাকেন। আমার ঝুলিতে থুক্কু, মাথায় আর বুদ্ধি নাই। আচ্ছা, দাও তোমার লুঙ্গি। দরজা হালকা একটু ফাঁকা করে লুঙ্গি নিল। লুঙ্গি নেওয়ার সময় হাতে হালকা একটু টাচ লাগায় তমা আপু কেঁপে উঠল। খেয়াল করলাম তমা আপুর কাঁপুনি আনমনে আমার হৃদয় টাচ করে ফেলল। দরজা হালকা ফাঁকা করে শার্ট এবং লুঙ্গি পরে লুঙ্গি ড্যান্স দিতে দিতে না হেঁটে হেঁটে সামনে এসে দাঁড়ালো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এই প্রথম তমা আপুকে দেখে আমার হৃদয়ে টান অনুভব করছি। আমার সামনে একজন লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে।